আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ডার্ক রোমান্স। লিখেছেন মিহির আহমেদ। ইভান নিজের মনের অস্থিরতা নিয়ে চৌধুরী ভিলায় আসলো। চৌধুরী পরিবার বাড়িটি ঢাকা গুলশান এলাকার বিলাসবহুল অঞ্চলে অবস্থিত। তিনতলায় সাদা রঙের ভবন, চারপাশে সবুজ বাগান আর গেটে লেখা চৌধুরী রিসাইন্স নামে বোঝা যায় বাড়িটির অভিজাত্য কতটা। সন্ধ্যায় বাড়ির সামনে ঝুলন্ত বাতিগুলো জ্বলে উঠল, মনে হয় যেন আলোছায় এক রাজপ্রাসাদ। ইভানের বাবা আমজাদ চৌধুরীকে সবাই এক নামে চিনে। ঢাকায় অনেক বড় ব্যবসা আছে তার, বিদেশে কিছু লেনদেন আছে। তার পরিবারটা খুব ছোট, সে তার বাবা আর মা ইরা চৌধুরী। ইভান সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠে গেল নিজের রুমের দিকে। ভেতরে ঢুকতেই শার্টটা খুলে ছুরি মারল এক পাশে, তারপর ওয়াশরুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। শাওয়ারটা ছেড়ে দিল, জল পড়ার শব্দের সঙ্গে যেন মিশে গেল তার ভেতরের অস্থিরতা। মনে হচ্ছে সবকিছু কেমন এলোমেলো, অচেনা একা ভার নামছে বুকের ভেতর। সেই মেয়েটার চোখ বারবার ভেসে উঠছে তার সামনে। ওই মায়াময়ী হাসিটা যেন মাথার ভেতরে ঘুরছে বারবার। প্রায় অনেকক্ষণ পর সে শাওয়ার নিয়ে বের হলো। পরনে তার কোমর পর্যন্ত তোয়ালে পেঁচানো। সে ওয়ার্ড্রোব খুলে একটা ট্রাউজার পরে নিল। খালি গায়ে সে নিচে আসলো। ড্রয়িং রুমে এসে চেয়ার টেনে বসলো। রান্নাঘর থেকে শব্দ আসছে। সে গম্ভীর কণ্ঠে বলল, আম্মু, খাবার দাও। ছেলেটাকে রান্নাঘরের ভেতর থেকে তাড়াহুড়া করে বেরিয়ে এলেন ইরা চৌধুরী। রান্না শেষে টুকটাক কাজ করছিলেন খালার সাথে, যিনি এই বাড়িতে কাজগুলো দেখে রাখেন। তিনি তাড়াতাড়ি করে ডাইনিং রুমে ঢুকলেন। টেবিলের উপর থেকে একে একে খাবারগুলো সাজিয়ে দিতে লাগলেন। ইভান নিচ থেকে নিয়ে খাওয়া শুরু করলো। ইরা চৌধুরী ছেলের খাবারের পাশে দাঁড়িয়ে আছেন। ছেলেটার চুল থেকে টুপটুপ করে পানি গায়ে গড়িয়ে পড়ছে। তিনি নিচে আঁচল দিয়ে যত্ন করে ছেলের চুলগুলো মুছে দিলেন। ইভান হাসল। এটা ইরা চৌধুরীর প্রতিদিনের কাজ। তারপর তিনি ছেলের পাশে বসলো আর বলল, তোর আব্বু কি আসবে? ইভান খেতে খেতে জবাব দিল, না, আব্বু কুমিল্লা গেছে একটা ফ্লাইটের তার গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে দেখা করতে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আম্মু, চিন্তা করো না। ও, তুই কি অফিসে যাবি? যাবো কিছু ফাইল আনতে। বাবা, একটা কথা বলতাম। বিয়ে ছাড়া আর কি বলবে? রাজি হয়ে যা না বাবা, কয়দিন পর তো 29-এ পা দিবি। বিয়ে করলে সমস্যা কি? বারবার এক কথা শুনতে ভালো লাগে না। আমার সময় হলে আমি বিয়ে করে নিব। আমার একটা বৌমা চাই, আমার একা একা ভালো লাগে না। আচ্ছা, জানাবো। ইভান মায়ের সাথে কথা শেষ করে নিজের রুমে চলে গেল। অফিসে যাবার জন্য ইভান ধীরে ধীরে ওয়ার্ড্রোব খুলে একটা পাশে টাঙানো ফর্মাল শার্ট নামালো। গাঢ় নেভি ব্লু শার্ট, তাতে হালকা চকচকে ভাব। সাথে ধূসর রঙের প্যান্ট, কালো বেল্ট আর পালিশ করা লেদার জুতো। এইগুলো নিয়ে সে তৈরি হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে হাতা বোতামগুলো লাগাতে লাগাতে এক মুহূর্তের জন্য নিজেকে দেখে নিল। উজ্জ্বল গায়ে ব্লু রঙের যেন অন্যরকম ভারসাম্য এনে দিয়েছে। গায়ের উজ্জ্বলতা আরও বেড়ে উঠল। চুলগুলো হালকা জেল দিয়ে সেট করে নিল। তারপর কোণে পর্যন্ত গোটানো হাতা থেকে উকে দিচ্ছে চকচকে সিলভার ঘড়ি। সময় যেন থমকে গেছে ঘড়ির নিচে। শেষে টেবিলের কোণায় রাখা পারফিউম তুলে নিল। ব্লুডি চেন গলার আর কবজিতে হালকা করে চেটে নিয়ে বাতাস ছড়িয়ে পড়ল ঠান্ডা তাজা ঘ্রাণ। আয়নায় একবার শেষবারের মতো তাকালো। তাকে দেখতে মন্দ লাগছে না, বরং ভালোই লাগছে। সে নিজে পরিপাটি করে বের হয়ে গেল গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে। অন্যদিকে ফ্লাইট বন্ধর দরজার ভিতরে মুক্ত পাখির মতো নাচছে দুই বান্ধবী একসাথে। কারণ আজ তাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। এই পরীক্ষা যেন তাদের জীবনটাকে নাজেহাল করে দিয়েছিল। খাওয়া নেই, ঘুম নেই, শুধু পড়া আর পড়া। আজকে থেকে শুধু হবে তাদের চিল করা। এই দুই বান্ধবী আর কেউ নয়, আরিয়ানা মেরি আর তার খালাতো বোন আরিশা জাহান। মেরির বাবা নুরু আলম কুমিল্লা শহরে ছোট একটা প্রাইমারি স্কুলের শিক্ষক। তাদের ছোট সংসার। সে তার মা রোকসানা বেগম আর বাবা মেরির মাঝে মাঝে অনেক খারাপ লাগে তার কোনো ভাই বোন নেই।
পরীক্ষার জন্য খালামণির কাছে থাকায় এখন পরীক্ষা শেষ তাকে চলে যেতে হবে। আর আরশি সেও মেরির সমবয়সী, আবার তার বেস্ট ফ্রেন্ডও বলা যায়। একজন আরেকজনের পেটের কথা সব জানে। আয়শা একটা বড় ভাই আছে, নাম সাফন নিহাদ। সে বর্তমানে বাবার ব্যবসা দেখাশোনা করে। দেখতে ছেলেটা সুদর্শন। হেসে হেসে নাচছে তারা। তাদের পায়ের তালে যেন মিউজিক স্পিরিট হৃদয় উত্তেজনার নাচছে সমানভাবে। লে চান্স লে পাগলু ডান্স ডান্স ডান্স। মিউজিক বাজছে এই গানটা। কোমর দুলিয়ে দুজনে নাচছে। সাথে পড়েছে দুইজনে লুঙ্গি, কালো সানগ্লাস। হাতের উপর দিকে উকিয়ে পড়ছে সরি হাতের উপর দিয়ে উঁচু পা উঠিয়ে তাদের হাসিও যেন রিয়েল টাইমের নাচের সঙ্গে মিলছে। ছোট ছোট ক্লাব, ধাপের স্পট, শব্দ সব মিলিয়ে পুরো দরজার ভিতরটা যেন নাচের স্টেজ। এইদিকে দরজার সামনে দাঁড়িয়ে আছে আকলিমা বেগম। এক হাতে আছে রান্নার খুন্তি, রাগান্বিত চোখে তাকিয়ে আছে সামনে দুই বাদরের দিকে। এমন মিউজিকের শব্দ শুনে নিহাদও রুম থেকে বের হয়ে আসলো। মাকে পাশ কাটে রুমে ঢুকে গেল। চোখ আটকে গেছে সামনে মেরিকে দেখে। খাটের উপর কীভাবে নাচছে মেয়েটা। লুঙ্গি একটু উপরে তোলে কোমল দুলিয়ে দুলিয়ে নাচছে। মাঝে মাঝে আশিকে টেনে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাচাচ্ছে, আবার গালে চুমুও দিচ্ছে। সে কিছু না বলে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ আটকে আছে একজনের মাঝে। আহা, কি সুন্দর না লাগছে। এইভাবে হাসলে তার মেরিকে আসলে অনেক সুন্দর লাগে। বাহাদুর বাচ্চা, থামবি তোরা? কণ্ঠ উঁচু করে আকলিমা বেগম চিৎকার করে উঠলেন। তারা হঠাৎ এমন চিৎকার শুনে আকলিমার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। উল্টো ঘুরে যখন দরজার সামনে তাকাতে যাবে, সে ব্যালেন্স হারিয়ে খাট থেকে পড়ে গেল। ঠাস করে কিছু পড়ার শব্দ পেয়ে মেরি পিছনে তাকালো। সামনে খালামণি আর নিচে আয়েশাকে দেখে পড়ে থাকতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এক লাফ দিয়ে আয়েশার কাছে গেল। তখন চোখ সামনে দাঁড়ানো যুবকটিকে দেখল। সর্বনাশ, তার নাচকে নিহাদ ভাই দেখেছে। ভ্যাবলার মতো সে একটা হাসি দিল। নিহাদ এগিয়ে এসে মিউজিকটা অফ করে দিল। মেরি আর আয়েশাকে দাঁড় করালো। আকলিমা বেগম সামনে এসে বললেন, এগুলো কি হচ্ছে? কিছু না খালামণি। আকলিমা বেগম মেরির কান মলে দিয়ে বললেন, কিছু না, তাই না, পরীক্ষা শেষ হলো আর তাদের বাদরামি শুরু হলো। মেরি কান ছাড়াতে ছাড়াতে বলল, মজা করেছিলাম একটু। সব মজা পরীক্ষার ফলাফল আসলে বের করব। আয়েশা পাশ থেকে বলল, খারাপ আসলে কি করবে আম্মু? মেরে দুজনে পিঠে চাল তুলে ফেলবো। বলা শেষ তিনি চলে গেলেন। এইদিকে এদের কাণ্ড থেকে হাসল নিহাদ। হাসির শব্দ শুনে মেরি তাকালো সেদিকে। কিছুটা লজ্জা পেল মেয়েটা। তোদের নাচ কিন্তু সেই ছিল। আয়েশা নিহাদের উদ্দেশ্যে বলল, ভাইয়া মজা নেবে না তো, এমনি ব্যথা পেয়েছি। আহারে আমার বোনটা। তোদের এই লুক আর গানের সাথে ডান্সটা পুরোই জোস। আর চোখে মেয়ের দিকে তাকালো, তারপর সে চলে গেল। আয়েশা হাত পা মেলে বিছানায় শুয়ে পড়ল আর বলল, চিল করতে গিয়ে আমার কোমরটা গেল রে। মেরি লুঙ্গি খুলে পাশে রাখলো আর হাসতে হাসতে বলল, একদম ভালো হয়েছে। ফাজিল, তোর জন্য এমন হলো। এখন আর কি, কোমর ভাঙ্গা নিয়ে বিয়ে করবি? আমার জামাই আমাকে আদর করবে না, বলবে কোমর ভাঙ্গা। মেরি একটু দুষ্টুমি করে বলল, কেন রে, কোন পজিশনে ট্রাই করবি যে কোমর ঠিক থাকা লাগবে? হুম। মানে? আয়েশা কিছু ভেবে মেরির দিকে তাকিয়ে বলল, ছি অশুভ, তুই অনেক বাজে। মেরি হাসতে লাগলো আর সে মেরিকে আলতো থাপ্পড় দিয়ে নিজেও হেসে দিল। এইভাবে তারা নানান কথা বলতে লাগলো আর হাসতে লাগলো। তাদের কথার ফাঁকে ফাঁকে ফেটে পড়ছে হাসির ঝর্ণা। সেই হাসির শব্দ রুমের চারপাশটা ভরে উঠছে। ইভান নিজের অফিসে ঢুকলো। সাথে সাথে তার অফিসের স্টাফ তাকে সালাম দিল। সে নিজের গম্ভীরতা চেহারা নিয়ে কেবিনে চলে গেল। অনেক সময় ধরে নিজের মতো করে কাজ করতে লাগলো। কিছু ফাইল, ল্যাপটপ তৈরি করছে। তখন তার কেবিনে নক পড়ল। ইভান না তাকিয়ে আসার জন্য অনুমতি দিল। তখন এক তরুণী ভেতরে ঢুকলো। শরীরের পোশাকগুলো অনেকটাই ছোট, নারী দেহের ভাঁজ দৃশ্যমান। উন্মুক্ত কাঁধ, ঠোঁটের গাঢ় লিপস্টিক, হাই হিলের শব্দ বোঝা যাচ্ছে যে সামনের দিকে এগিয়ে আসছে। মেয়েটার হাতে কিছু ফাইল আছে। ইভান মেয়েটার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো,
বলুন, কী কাজ ছিল? মেয়েটা ইভানের দিকে তাকিয়ে আছে। তার মতো এমন সুন্দর মেয়ের দিকে তাকিয়েও দেখছে না, একটু বসার জন্য বলছেও না। তার জন্য কিনা পুরুষেরা পাগল। মেয়েটা যেন নিজের শরীর দিয়ে ইভানকে আকর্ষণ করতে চাইছে। কেবিনের নীরবতা আর শুধু এয়ার কন্ডিশনের মৃদু শব্দ। মেয়েটাকে চুপ থাকতে দেখে ইভান আবার বলল, কাজ না থাকলে যেতে পারেন। মেয়েটা ইভানের কথা শুনে হাসলো আর হালকা নড়ে চড়ে উঠল। বলল, স্যার, কিছু ফাইলে আপনার সাইন লাগবে। ইভান ল্যাপটপের দিকে চোখ রেখে বলল, ফাইলগুলো রেখে দিন। সে ইভানের কথা শুনে ফাইলগুলো টেবিলের উপরে রাখলো। ইভান চুপচাপ সাইন করে দিল। একবারের জন্য চোখ তুলে তাইল না। সব শেষে ফাইলগুলো মেয়েটার দিকে এগিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, কাজ শেষ, এখন যেতে পারেন। মেয়েটাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ইভান কিছু আর বলল না। মেয়েটা ইভানের কথা শুনে হালকা ঠোঁট বাঁকিয়ে হাসলো আর ফাইলগুলো নিয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ ইভানের একটা কথা শুনে মেয়েটার আওয়াজ থেমে গেল। পা জোড়া ওখানে স্থিত হয়ে গেল। এটা কোনো পতিতলায় নয় যে নিজের শরীর দেখাতে এসেছেন। নেক্সট টাইম এমনভাবে আসবেন যেন আপনাকে ভরদর দেখায়। আর যদি কোনোদিন এভাবে দেখেছি, দ্বিতীয়বার এই অফিসে পা দিতে পারবেন না আপনি। ইভানের গলায় ছিল না চিৎকার, কিন্তু প্রতিটা শব্দ যেন চুরি হয়ে বাতাসে কেটে যাচ্ছিল। মেয়েটা এক মুহূর্তের জন্য থমকে গেছে। মুখে হাসিটা মিলে গেল পুরোপুরি। চোখ মুখে অপমানের ছাপ স্পষ্ট। ইভান এবার একটু সামনের দিকে চোখ তুলে চাইল আর বলল, এই অফিসে কাজের মূল যোগ্যতা মাপা হয় শরীর দিয়ে না। আপনি যদি সত্যি কিছু করতে চান, নিজের মেধা দিয়ে প্রমাণ করেন, দেহ দেখিয়ে নয়। মেয়েটার মুখে অপমান আর লজ্জার ছাপ স্পষ্ট। সে আর কিছু না বলে ঘুরে দাঁড়ালো। ভেতর ভেতর যেন আগুন জ্বলছে তার। সে ভাবছিল, একটু মিষ্টি হাসি, একটু সাজগোজ, তাতেই হয়তো বসকে পটিয়ে নিচে জায়গাটা পাকা করে ফেলবে। কিন্তু সব হিসেব যেন উল্টে গেল। এ মানুষ অন্যরকম, যার চোখে শরীরে দাম নেই। মেয়েটা দরজা ঠেলে বেরিয়ে গেল। সে মাথা নিচু, কিন্তু মনের ভেতর ঘূর্ণায়মান হাজারো ভাবনা। এক মুহূর্তে যেন বুঝে গেল এই ইভান চৌধুরীর কাছে শরীরের কোনো মূল্য নেই। ইভান হঠাৎ উঠে দাঁড়ালো। বুকের ভেতর কেমন অস্বস্তি একটা অনুভূতি ঘূর্ণিপাক খাচ্ছে। সে পায়চারি করতে লাগলো পুরো রুম জুড়ে, কখনো জানলার কাছে, কখনো টেবিলের পাশে। কাজের ফাইলগুলো সামনে খোলা, কিন্তু চোখ সেখানে নেই। মনটা বারবার চলে যাচ্ছে সেই মেয়েটার মুখে, সেই মায়াবী চোখের গভীরতায়। তার চোখের ভেতর ছিল এক অজানা আকর্ষণ, যা ইভান না চাইতেও টেনে নিচ্ছিল নিজের ভেতর। সে নিজেকে বোঝাতে চায়, না, এটা ঠিক না। আমি কেন ভাবছি ওকে? চিনি না, জানি না কে সে। বারবার মনের ভেতর এমন অস্থিরতা ঘুরপাক খাচ্ছে কেন? কিন্তু যতই বোঝানোর চেষ্টা করে, ততই মেয়েটার মুখের সামনের উপরে ভেসে আসে। ইভান জানে কাজের ফাঁকে মন বসবে না আজ। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। তারপর ইভান ফোনটা হাতে তুলে নিল। কণ্ঠে ছিল একরকমের দীর্ঘতা। সে ফোনের ওপাশে কাউকে কিছু বলতে লাগলো। ফোনের ওপান্তর ব্যক্তিটি শুনছে। তাকে জোরে বলল, আমি একটা জায়গার নাম বলছি, ওখানে গিয়ে ক্যামেরাটা চেক করো। সেই রাস্তায় সব ফুটেজ থেকে সব ডিটেলস কপি করে আনবে আমার জন্য। ঠিক লোক, ঘড়ি, কার চোখে কী দেখা যাচ্ছে, সব 3 ঘন্টার মধ্যে আমার খবর আসবে। আমি সব চাই একসাথে, সব খবরগুলো। তোমার সব কয়টা কাজে এক্ষুনি লেগে পড়ো। আর যদি আমার কাজ না হয়, তাহলে তোমাদের সব কয়টাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। কলের ওপাশ থেকে শুধু একজন কাঁপা কাঁপা কণ্ঠে শুনল সব কথাগুলো। তারপর উত্তর দিয়ে বলল, কাজ হয়ে যাবে বস।